রাসেল আছে সাথে, আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভূত এফএম এ। আমি শুরুতেই জানিয়ে দিই যে কিভাবে আমাদের সাথে আপনারা কানেক্টেড থাকবেন বা কিভাবে আমাদেরকে ইমেইল করবেন বা কিভাবে আমাদের সাথে আপনি কমেন্ট করবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। মূল ঘটনা যাচ্ছি। এখানে লেখা আছে যে আমি চাই ঘটনাটা পড়ে শোনানো হোক। ঘটনাটা খুবই ছোট, কিন্তু ঘটনার কোনো ব্যাখ্যা আজও আমি খুঁজে পাইনি। ঘটনাটা 2010 সালে। তখন সবেমাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছি। তার আগে বলি, আমি শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ 2010-এ ভর্তি হয়েছি। আমার গ্রামের বাড়ি যশোর। আমি ও আমার 4 বন্ধু 2009 সালে একই সাথে শাহজালাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে আসি। যেহেতু এটাই আমাদের শেষ পরীক্ষা, তাই আমরা সিলেটে কিছুদিন থাকা এবং কিছু দর্শনীয় জায়গা দেখার সিদ্ধান্ত নিই। প্রথমবার সিলেটে আসার কারণে আমরা কেউই জানতাম না সিলেট শহর খুবই ব্যয়বহুল। সো কিছুদিনের মধ্যে আমাদের টাকা শেষ হয়ে যায়। শুধুমাত্র আমার কাছে টাকা ছিল, তাই বেড়ানোর এবং খাওয়ার সকল টাকা আমি দিই। ফিরে যাবার সময় আমি আমার এক পরিচিত ভাইয়ের কাছ থেকে টাকা ধার নিই। আমরা ডিসিশন নিয়েছিলাম যে ফিরে গিয়েই ওই ভাইয়ের টাকা ফেরত পাঠাবো। কিন্তু আমার শুধুমাত্র একটি বন্ধু বাদে সবাই আমার কাছে টাকা দিয়ে দেয়, শুধু সেই দিতে পারলো না। এবং যেহেতু আমার ওই ভাই আমার পরিচিত ছিল, তাই আমি ওই ফ্রেন্ডের টাকা সহ তাকে ফেরত পাঠাই। পরীক্ষায় শুধু আমি চান্স পাই এবং ভর্তি হই। সিলেটে প্রায় 4 মাস থাকার পর ওই ফ্রেন্ড একদিন আমাকে ফোন দিয়ে বলে যে সে এখন সিলেটে এসেছে এবং সে আমার সঙ্গে দেখা করতে চায়। তো আমি ওর সঙ্গে দেখা করি এবং যেহেতু ওর বাস ছিল রাতে, তাই সারাদিন আমরা একসাথে কাটাই। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল কোনো একটা কারণে ও খুবই ডিপ্রেসড এবং সারাদিন ও কিছু না খেয়েই কাটিয়ে দিল। রাতে যখন ওকে বিদায় জানাতে বাস স্ট্যান্ডে যাই, তখন বাসে ওঠার কিছুক্ষণ আগে ও সেই টাকাটা যেটা আমি দিয়েছিলাম সেটা ফেরত দিতে চাইল। আমি না নিতে চাওয়া সত্ত্বেও ও আমাকে টাকাটা নিতে বাধ্য করে। মানে এটা সেই ফ্রেন্ডটি টাকাটা দিয়েছিল না। ও বাস ছেড়ে যাবার 30 মিনিট পরেই ওর বাবার কাছ থেকে ফোন পেলাম এবং জানতে পারলাম ও নাকি সেদিন সকালেই মারা গেছে। কথাটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না। দ্রুত সেই বাস স্ট্যান্ডে ফিরে গিয়ে ওই বাসের সুপারভাইজার যিনি ছিলেন তার নাম্বারটা নিয়ে ফোন করে জানতে পারলাম যে ওই সিটটা ফাঁকা রয়েছে এবং ওই সিটের যাত্রী আসেনি। কিন্তু বাস কাউন্টার থেকে টিকেটের একটা অংশ স্পষ্টভাবে লেখা ছিল আমার বন্ধুর নাম আর মোবাইল নাম্বার। টিকেটের সেই অংশটা এখনো আছে আমার কাছে। সেটা আমার বন্ধুর স্মৃতি। এইটা হচ্ছে ঘটনাটা পাঠিয়েছেন একজন। নামটা তিনি লিখেছেন জয় বিশ্বাস এবং সিলেট থেকে। আচ্ছা, অলরাইট। তো চলে যাব এখন সরাসরি ঘটনায়। আর আমার কাছে প্রতিদিনের মতো আজকেও বেশ কিছু ঘটনা রয়েছে যেগুলো অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে আমাদের বিভিন্ন লিসনাররা পাঠিয়ে থাকেন। এবং প্রথম যে ঘটনাটি আমি সেই ঘটনাটি পড়ছি। লিখেছেন, হাই রাসেল ভাই, আমি সবুজ, আমি খুলনা থাকি। আমি ইন্টার ফাইনাল ইয়ারে পড়ি। অনেকদিন ধরে ভাবছি যে আমার জানা ঘটনাগুলো ভূত এফএমে সেন্ড করব, কিন্তু করা হয় না। আজ লিখছি। আশা করছি আমার পাঠানো ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। আমার দেখা কোনো এক্সপেরিয়েন্স নেই। আসলে আমার জানা কোনো ঘটনা আমার জানা অনেক ঘটনা, অনেক ঘটনা তিনি জানেন, সেটা বোঝাতে চেয়েছেন। লিখছেন, আমার নানা একজন অনেক বড় কবিরাজ। তার মতো কবিরাজ এখন আছে বলে আমার মনে হয় না। তিনি দিন দুপুরে জিন হাজির করতে পারতেন। আসলে নানাকে নিয়ে অনেক ঘটনা আছে। নানা ছাড়াও আমাদের গ্রামে অনেক ঘটনা আছে যেগুলো আমি পরে আস্তে আস্তে জানাবো। আমাদের গ্রামের বাড়ি কুষ্টিয়াতে। আমাদের আগের বাসা নিয়েও ঘটনা আছে। এখন আমি মাঝে মাঝে ভূত এফএম ঘটনাগুলো সেন্ড করব। তো আজকে যে ঘটনাটি বলছি আশা করছি যে পড়ে শোনাবেন। প্রায় 27-28 বছর আগের কথা। তখন আমার আব্বু বেশ ইয়াং ছিলেন, বিয়ে হয়নি। তা বলে রাখা ভালো যে আমার নানা এবং দাদা তারা ছিলেন আপন ভাই। তারা গ্রামের জমিদার ছিলেন। পাশাপাশি বাড়ি 2 ভাইয়ের অনেক বড় বংশ তাদের অনেক জমি জায়গা ছিল।
এবং তো এবার ঘটনায় চলে যাচ্ছি। খেতে পানি দেবার জন্য মেশিন রাখা হতো মাঠের এক জায়গায়, একটা ঘর ছিল সেই সময় নানার, এবং সেখানে রাতে পাহারা দেবার জন্য মানে কাউকে না কাউকে থাকতে হতো। নানার সেই মেশিনের ঘরে নানার দূর সম্পর্কের এক চাচাতো ভাই গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিল। অনেক বড় মাঠ ছিল সেটি, এবং মেশিনের ঘরটাও বেশ বড় ছিল। এই সুইসাইড করার পর থেকে ওই মাঠে দিন দুপুরে কেউ গেলেও ভয় পেত এবং কিছু না কিছু দেখত। অনেকের গায়ে ঢিল লাগতো, বাট কোথা থেকে ঢিল আসছে সেটা দেখা যেত না। আর রাতে নাকি সেই লোকটাকে দেখা যেত, অনেকে দেখেছে। তো সুইসাইড করার পর লোকটার লাশ যখন পুলিশের অফিস থেকে আনা হচ্ছিল, তখন ভ্যানওয়ালারা ভ্যানের চাকার মানে তাদের চাকাটা চলছিল না, সবকিছু ঠিক থাকার পরও, এবং ভ্যানওয়ালা সেটা এবং সাথে একটা চৌকিদারও ছিল, তারা দুইজন মিলে ভ্যান থেকে নেমে যখন দেখলো যে সব ঠিক আছে, তখন আবার ভ্যান চালাতে গেলেন ভ্যানওয়ালা। কিন্তু তারপর ভ্যান এক জায়গায় দাঁড়িয়ে আছে। চৌকিদার ভ্যান ঠেলা দিলেন এবং তাতেও হলো না। তারা অনেক ভয় পেল এবং দেখলো যে লাশটা বসে পড়েছে। চৌকিদার লাশটাকে অনেক শোয়ানোর চেষ্টা করলেন, বাট পারলেন না। যতবার শোয়ান ততবার বসে যায়। তারা দুজন যতটুকু পারেন সূরা পড়তে লাগলেন এবং দেখতে লাগলেন যে কি হয়। তারা অনেক ভয় পেতে লাগলেন এবং সূরা পড়ার পর ভ্যান চলল। সূরা পড়া থামলে আবার ভ্যান আটকে যাচ্ছিল। অনেক কষ্টে তারা লাশ নিয়ে পৌঁছান। এরপর ওই মেশিন ঘরটা সেখানে একটার পর একটা ঘটনা হতে থাকে। মেশিনের ওই ঘরটাতে রাতে পাহারা দেয়া বন্ধ হয়ে যায়, তাই নানা মেশিনের ঘর থেকে অল্প কিছু দূরেই আর একটা ঘর বানালেন। একদিন রাতে নানা আমার এক চাচাকে এবং ছোট মামাকে বললেন যে রাতে তোরা দুই ভাই ওই ঘরে গিয়ে থাক। তো যেটা হলো সেটা হচ্ছে এই কারণটা ছিল এই জন্য যে ডাকাতের ভয় ছিল ওখানে, এবং তখন আবার মাঠের ফসল কেটে নেবার মতো ঘটনা ঘটাতো এই ডাকাতেরা। তো আমার আঙ্কেল এবং আমার ছোট মামা থাকতে গেলেন সেই নতুন ঘরটাতে। যাওয়ার পর তারা ওখানে কিছুক্ষণ গল্প করলেন, তারপর ঘুমিয়ে গেলেন। সেদিন চাঁদের আলো ছিল। অনেক রাত্রে আমার মামা একটা ভয়েস শুনতে পেলেন। আঙ্কেলের ঘুম ভাঙেনি। মামা খেয়াল করতে লাগলেন যে ভয়েসটা আসলে কিসের। তিনি শুনতে পেলেন যে এক অদ্ভুত ভয়েসে নাকে নাকে কে যেন বলছে যে তোরা চলে যা। মামা ভাবলেন যে যিনি নিশ্চয়ই ডাকাত এসেছে, এই ভেবে তিনি আঙ্কেলকে ডাকলেন এবং আস্তে আস্তে ভাই ওঠো, তাড়াতাড়ি ওঠো এই বলে তিনি তাদেরকে ঘুম থেকে জাগালেন এবং চমকে তাকালেন। তারা বললেন যে কি হয়েছে। মামা সব বললেন এবং তারা আবারও সেই ভয়েসটা শুনতে পেলেন, তোরা চলে যা। আঙ্কেল খুব ভয় পেলেন, কারণ তিনি ছিলেন ভীতু। তারা এবার সেই ভয়েসের সাথে ঝড়ের সাউন্ড পেতে লাগলেন। মনে হচ্ছিল যে বাইরে খুব বাতাস উঠেছে। এই অবস্থায় ওনারা দুজনই ভয়ে শেষ। মামা বলল যে ভাই আজকে আর জান নিয়ে বাঁচতে হবে না, মানে যদি জান বাঁচাতে চাও তাহলে পালাতে হবে। তো বাইরে না গেলে আরো বিপদ হতে পারে। এই ভেবে তারা দুজনের হাত ধরে দৌড়িয়ে দরজা খুললেন এবং আস্তে আস্তে দরজা খুলে ফেললেন এবং খুব বাতাস হচ্ছে। তারা দুজন আস্তে আস্তে বাইরে আসলেন এবং যা দেখলেন তা তাদের সারা জীবন ভোলার মতো নয়। তারা দেখলেন যে চাঁদের আলোয় স্পষ্ট দেখলেন যে ঘরের এক পাশে মাঠে দাঁড়িয়ে আছে সেই সুইসাইড করা লোকটি। মনে হচ্ছিল যে সে ভাসছে। তার গলায় দড়ি দেখা যাচ্ছিল, কারণ তিনি গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিলেন। এ দেখে মামা আঙ্কেলের হাতটা ধরে বলল যে ভাই জান বাঁচাও। এই বলে দৌড় দিলেন তারা, এবং মামা দৌড়াতে পারছিল না। কিছুটা তারা যেতে পেরেছিলেন এবং তারপরে সে আর যেতে পারছিল না। খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল তার। কিছু দূর যাওয়ার পর আঙ্কেল ক্ষেতের পাশে পড়ে গেলেন এবং মামা আঙ্কেলকে তুলতে না পেরে নিজে দৌড় দিলেন। আঙ্কেল অজ্ঞান হয়ে গেলেন এবং মামাকে অনেক কষ্টে বাড়ির সীমানায় পা রেখে একটা চিৎকার দিয়ে পড়ে গেলেন। নানা চলে এলো এবং জিজ্ঞেস করলো কি হয়েছে। মামা কোনো কথা বলতে পারছিল না, তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। নানা সবাইকে ডাকলেন। সবাই ভাবলো যে মনে হয় যে সামাদ, অর্থাৎ তার আঙ্কেল আর কি, সামাদকে কেউ মেরেছে। মামা শুধু মাঠে যেতে বলছিল হাত দিয়ে, মানে ইশারায় মাঠটা দেখাচ্ছিল। তো নানা এক ডাকে তাদের বাড়ির সবাইকে ডেকে তুললেন এবং বললেন যে চলো
সবাই মিলে বাইরে চলে গেল এবং মাঠে গিয়ে তারা নিয়ে এলো আঙ্কেলকে। সেই রাতে তারা দুজন আর কোনো কথা বলেনি, নানা তাদের সুস্থ করলেন, সকালে তারা সব বলল। এই ছিল ঘটনা, এবং এখন পর্যন্ত এই জায়গায় এরকম খারাপ ঘটনা অনেক ঘটেছে। তো এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে আমি প্রথমে নামটা বলেছিলাম সবুজ। যাই হোক, আমাদের একটা খবর দেওয়ার আছে। আমরা একটা ছোট্ট ব্রেকের পরে আপনাদের জন্য একটা চমক নিয়ে আসবো। একটা ব্রেক থাকবে এখন ঘটনা দিয়ে, বাট এখন আমি একটা ঘটনায় সরাসরি চলে যাচ্ছি। আমাকে এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের একজন লিসনার। তিনি ইমেইলের মাধ্যমে আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন, যেহেতু তিনি স্টুডিওতে উপস্থিত থাকতে পারবেন না। তো তিনি লিখেছেন যে, রাসেল ভাইয়া কেমন আছেন? আমি নিয়মিত ভূত এফএম শুনি, কিন্তু লুকিয়ে লুকিয়ে শুনতে হয়, কারণ আম্মু শুনতে দেয় না, ভয় পাব বলে। আমি প্রতি স্যাটারডে সকালে আম্মুকে রাতের ঘটনাগুলি বলি। একদিন আমি আম্মুকে বললাম যে, আম্মু, সবারই তো এই বিষয়ে কোনো না কোনো এক্সপিরিয়েন্স আছে, তোমার কোনো এক্সপিরিয়েন্স নাই? আম্মু বলল আছে। তাই আজকে আমি আপনাদের সাথে আম্মুর একটি এক্সপিরিয়েন্স শেয়ার করব। সালটা ছিল 1984। আম্মু তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, এবং আম্মু অনেক রাত জেগে পড়াশোনা করত। একদিন অনেক রাতে আম্মু শুতে গেল। ঘটনার শুরুর আগে বলে নেই, আম্মু আর আমার খালামণি একসাথে ঘুমাতো, আর আমার ছোট মামা আম্মুদের পাশে আর একটা বিছানায় ঘুমাতো। আম্মুদের বাসা অনেকটা আগের দিনের পোড়া বাড়িগুলোর মতন ছিল, আর একটা ঘর থেকে আরেকটা ঘরের ডিস্টেন্স অনেক বেশি ছিল। বিরাট বিরাট দরজা জানালা ছিল। তো সেই রাতে আম্মু পড়া শেষ করে মাত্র শুয়েছে, হঠাৎ জানালা দিয়ে টাইপের একটা শব্দ হলো। আম্মু চমকে উঠল, মনে হলো যেন কিছু একটা জানালা দিয়ে ঢুকলো, কিন্তু আম্মু কোনো কথা বলল না। হঠাৎ ঘরে ফুটস্টেপের শব্দ হলো। আম্মু ভাবলো মনে হয় বাসায় চোর ঢুকেছে। আশ্চর্য রকম ভাবে রুমের ভেতরটা কেমন জানি থমথমে হয়ে গেল। আজব একটা স্মেল আসছিল। আস্তে আস্তে মনে হলো স্টেপটা আম্মুর দিকে আসছে। আম্মু চিত হয়ে শুয়েছিল। হঠাৎ আম্মু বুঝলো অনেক বড় কিছু একটা আম্মুর খাটের পাশে মশারির বাইরে দাঁড়িয়ে আছে, এবং মশারি ফাঁকা না করেই মশারির মধ্য দিয়ে মশারির মধ্যে দিয়ে হাত বাড়ানো, এবং সেই হাতটি ধীরে ধীরে তার আম্মুর গলার দিকে আসছে। আম্মু এমন একটা মুহূর্ত আসলো যখন আম্মু বুঝলো যে হাতটা আম্মুর গলা প্রায় স্পর্শ করে ফেলছে। আস্তে আস্তে চোখ বন্ধ করে গলার কাছে হাত কেউ যদি নিয়ে আসে তাহলে যে অনুভূতি হয়, সেই একই অনুভূতি হচ্ছিল। আম্মু জোরে একটা চিৎকার দিয়ে উঠলো, পাশে ফিরে যায়, আর আমার মামাকে লাইটটা জ্বালাতে বলে। তখন আম্মুর মনে হয় কি যেন প্রায় উড়ে জানালা দিয়ে বাইরে চলে গেল, কিন্তু জানালা ও দরজা দুটাই তখন বন্ধ ছিল। আমার মামা আর খালামণি অনেক ছোট থেকে আম্মু তাদের সেই রাতে কিছু বলেনি, যাতে মামা এবং খালা ছোট থাকায় সেই রাতে তাদের কিছু বলা হয়নি, যাতে তারা ভয় না পায়। আম্মুর আরো অনেক এক্সপিরিয়েন্স আছে, এবং সেগুলো আমি একে একে পাঠাবো, এটাই বলেছেন তিনি। আমাদের এটা SMS করেছেন সাদ, এবং তিনি পড়ছেন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। এই ছিল ঘটনার মাঝখানে আমরা একটা ছোট্ট ঘটনায় চলে যাই। সেটা আমাদের একজন ইমেল করে জানিয়েছেন, যদিও সেই ঘটনাটি তার নয়, তিনিও একটা পত্রিকায় পেয়েছেন এই ঘটনাটি, এবং এটা পত্রিকায় এসেছিল। আমরা শুরু করেছিলাম পত্রিকার কত কিছু ঘটনা দিয়ে, আবারও চলেছে সেরকম একটি ঘটনায়। ঝালকাঠি জেলার রুইশি গ্রামে 2008 সালের শেষের দিকে এক অদ্ভুত পরিবারের আগমন ঘটে। তারা এর আগে কোথায় ছিল এই ব্যাপারে কোনো নির্দিষ্ট ধারণা ছিল না। যাই হোক, এরা সারাদিন ঘরের দরজা আটকে বসে থাকত, এবং গভীর রাতে এদের বাসা থেকে এক ধরনের পাশবিক আওয়াজ আসত। একটা প্রচন্ড মৃত্যু যন্ত্রণায় কেউ ছটফট করতে থাকলে বা গগন বিদারী চিৎকার করলে যেমন হবে, আওয়াজটা ছিল অনেকটা সেরকম। এবং ওই বাসার লোকদের মাঝে শুধু একজন মাঝে মাঝে কেনাকাটার জন্য বাইরে বের হতো। পরিবারটি ডিসেম্বর মাসের 2 তারিখে নিঃশেষ হয়ে যায়। ওই দিন সকালে তাদের বাসার দরজা খোলা থাকে, এবং ভেতরে কুকুরের আওয়াজ পাওয়া গেলে গ্রামবাসী সবাই দেখতে যায়, এবং সবাই সেই বাসাটায় ঢুকে পড়ে। দেখা যায় এক পাশে স্তূপ করে পড়ে আছে 5 জনের মৃতদেহ, এবং সারা ঘরে অদ্ভুত সব আলপনা আঁকা, এবং এছাড়াও সেই
ঘর থেকে উদ্ধার করা হয় অসংখ্য মানব কঙ্কাল এবং কিছু প্রাণীর, বিড়াল, কুকুর, শিয়াল এমনকি মানুষ সহ আরো কিছু প্রাণীর মৃতদেহ। ঘটনাটি প্রেত সাধনা বলে অনেকে আখ্যায়িত করেন। স্থানীয় দৈনিকে এই ঘটনা নিয়ে সাংবাদিক একজন নাম লিখেছেন। তিনি বেশ কিছুদিন এটা নিয়ে লেখালেখি করেন এবং আশ্চর্যজনকভাবে যেটা হয় যে সাংবাদিকরা লেখালেখি করছিলেন, কিছুদিন পরে সেই সাংবাদিকের কাছে একটা পুকুরে মৃত অবস্থায় পাওয়া যায়। তো এছাড়া ঘটনা আমরা মাঝে মাঝে বলি যে আসলে কি এরকম ঘটনা ঘটে বা এরকম ঘটনা কি আসলে ঘটতে পারে। এরকম ঘটনা আজকে আমি পত্রিকায় দেখলাম যে বিভিন্ন দেশের বিভিন্ন ঘটনা, বললাম যে সেইরকম একটা পুতুল, যে পুতুলটা কিনা একটা মিউজিয়ামে সংরক্ষিত আছে, আপনারা যদি চান তাহলে দেখতে পারবেন ইচ্ছা করলে। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, যে ঘটনাগুলো আমাদের ব্যাখ্যা জানা নেই। আমরা চারপাশে যে মানুষগুলোকে দেখছি সেই মানুষগুলোর সবার পরিচয় আমাদের জানা নেই। আমরা যখন রাস্তাঘাটে হাঁটছি, আমরা যখন বাসে ট্রেনে চড়ছি, আমরা তখন আমাদের চারপাশের মানুষগুলোকে কেউ টাচ করি না বা দেখতে চাই না যে সে আসলেও মানুষ না অন্য কিছু। সো আমাদের আমাদের জ্ঞান খুবই সীমিত এই ব্যাপারে। লিখেছেন আমাদেরকে চিটাগং থেকে শাওন। তিনি লিখেছেন যে লাস্ট ভূত এফএমে সুমন ভাইয়ের কাহিনীটা শোনার পর আমারও ইচ্ছে করলো আমার লাইফে ঘটে যাওয়া অদ্ভুত একটা কাহিনী বলতে, যেটা আমি জীবনে কোনো দিনও ভুলতে পারবো না। ঘটনাটা 2008-এর ডিসেম্বরে। তখন আমি ইন্টার ফাইনাল ইয়ারে পড়ি। আমরা বাসা চেঞ্জ করে হালি শহর এলাকায় একটা 5 তলা অ্যাপার্টমেন্টের 2nd ফ্লোরে উঠলাম। ওখানে যাওয়ার পর থেকেই আমার প্রায় সময় বাড়ির ছাদে ওঠার অভ্যেস হয়ে গেল। ছাদে অন্য ফ্ল্যাটের লোকজনরা উঠত। একদিন বিকেলে ছাদে হঠাৎ করেই একটা মেয়ের সাথে পরিচয় হলো। তার নাম বলল ইনসা। মেয়েটি আমাকে জানালো তার নাম ইনসা, নামের অর্থ হচ্ছে সৃষ্টি। মেয়েটি দেখতে মায়াবী চেহারার, মোটামুটি হালকা গড়নের, আর ওদের ফ্যামিলির নাকি 5 তলায় আজকে 3 বছর ধরে থাকে। তার মানে এই বাড়িটায় প্রথম থেকেই ওরা ভাড়াটিয়া হিসেবে থাকছে। মেয়েটা আমার নাম বলে দিল শাওন। মেয়েটা আমার নাম বলে দিল শাওন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি আমার নাম কিভাবে জানলে? আমরা তো এখানেই নতুন এসেছি। সে আমাকে বলল যে আমাকে সে প্রথম দিনই দেখেছে, আর 6 বছরের পিচ্চি যে ভাইটা আছে আমার, সেই ভাইয়ের কাছ থেকে নামটা জেনে নিয়েছে। এই বলে সে হাসলো। ওই দিন তার সাথে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কথা বললাম। এভাবে প্রতিদিন ছাদের একটা জায়গায়, একটা বসার জায়গায় আমাদের প্রতিদিন কথা হতো। একদিন মেয়েটি আমার কাছ থেকে আমার ফোন নাম্বার নিল আর আমাকে একটা গিফট দিল। গিফটটা অদ্ভুত রকমের ছিল। সেটা মাটির ছিল এবং কিন্তু অসম্ভব সুন্দর কারুকাজ, আর দেখতে অনেকটা কি আকৃতির আমি ঠিক বুঝতে পারিনি। কোন একটা আকৃতির কথা তিনি বলছেন যে সেই আকৃতির একটা গিফট ছিল এবং এটা দেখা যেত কলার মোচার মতন দেখতে। অনেক সুন্দর একটা শোপিস গিফট হিসেবে পেয়ে আমার খুব খুশি লাগলো। ইনসা আমাকে এটা জানালো এবং যে এটা যত্ন করে রেখে দাও, এবং সে বলল যে বাসায় কাউকে না দেখাতে। আমিও সেটা বাসায় না দেখিয়ে আমার রুমের ওয়ার্ড্রবের মধ্যে সেটা রেখে দিলাম। কিন্তু এরপর থেকেই যত ঝামেলা শুরু হলো। আমি মেয়েটির সাথে আমার একটা সম্পর্ক হলো এবং মেয়েটার সাথে আমার সম্পর্ক ধীরে ধীরে আমরা খুব বেশি ইন্টিমেট হলাম এবং আমি সারারাতি ফোনে মেয়েটির সাথে কথা বলতে শুরু করলাম। আমি মোটামুটি খুব বেশি রকমের সবসময় আমাদের কথা হতো। এক মুহূর্তে ওর সাথে কথা না বলে এক সময় থাকতে পারতাম না। তারপর মাঝে মাঝেই মারাত্মক সব কাজ করে ফেলতাম। মাঝে মাঝে ফোনে কথা বলতে বলতে রাতে 2টা-3টা বেজে যেত এবং তখন ছাদে উঠতাম আবার আমরা দেখা করার জন্য। ও কথা বলতে বলতে ও নিজেও কিভাবে যেন ঠিক ছাদে চলে আসতো, কিন্তু কখনোই ভাবতাম না কিভাবে আসছে। এভাবে প্রায় 1 মাস গেল। হঠাৎ একদিন বিকেলে আমার ছোট ভাই আমার কাছে কাঁদতে কাঁদতে আসলো আর কি যেন বলতে চাইলো। আমি জানতে চাইলাম, কিন্তু সে কিছুই বলতে পারলো না। আমি আমার রুমে গিয়ে দেখলাম পুরো রুমটা একটা আশ্চর্য গন্ধ রয়েছে, যেটা আমার খুব পরিচিত মনে হলো, কিন্তু মনে করতে পারলাম না কিসের গন্ধ। গন্ধটা খুব হালকা কিন্তু অনেক দূর চলে যাওয়ার মতো একটা গন্ধ। এবং ঘরের কোনায় তাকিয়ে আমি দেখলাম যে সুন্দর যে শোপিসটা ছিল সেটা ভেঙে পড়ে আছে। আর আমি একটা ভয়ঙ্কর ব্যাপার খেয়াল করলাম যে সেই মাটির শোপিসটার ভেতরে দেয়ালে খুব সূক্ষ্মভাবে কিছু লাইন খোদাই করে লেখা আর কিছু আজব সিম্বল আঁকা আছে। এভাবে ওটার ভেতরে পুরোটা দেয়ালে
দেওয়ালেই অ্যারাবিক খোদাই করা কিছু লেখা ছিল এবং সেটা আমার পক্ষে লেখা সম্ভব আমার পক্ষে কারোর পক্ষে লেখা সম্ভব বলে তার মনে হচ্ছিল না। এবং ওই রাতেই আমার ভাই মারাত্মক অসুস্থ হয়ে পড়লো। ও কোনো কথাই বলতে পারছিল না। আমি বুঝতে পারলাম না ও এটা ভেঙে ফেলেছে। আমি বুঝতে পারলাম যে ও এটা ভেঙে ফেলেছে তাই কাঁদছে, কিন্তু ওর এত ভয় পাওয়ারও তো কোনো কারণ নাই। আমি আমার মাকে গিফটের লেখা আর প্রতীকগুলোর কথা খুলে বললাম, আর কে দিয়েছে সেটাও বললাম। মা অবাক হলেন আর রাগ করলেন আমার ওপর। তিনি ওগুলো দেখতে চাইলেন আর দেখার পর সব বুঝতে পেরেছেন বললেন। ওইদিকে ইনসাও আজকে ফোন ধরছিল না। ব্যাপারগুলো আমার কাছে খুব বিরক্তিকর লাগছিল। আমি ছাদে উঠে ইনসাকে কল দিলাম, কিন্তু খুব আশ্চর্যজনকভাবে ওর নাম্বারটা এই প্রথম বন্ধ পেলাম। পরের দিন মা একজন হুজুর ডেকে নিয়ে আসলেন। হুজুর এসে সব রহস্যের জট খুলে দিলেন। তিনি লেখা আর প্রতীকগুলো দেখে সব বলে দিতে পারলেন। তিনি বললেন যে আমার সাথে একটি মহিলা জিন অর্থাৎ পরীর সম্পর্ক ছিল। সে আমার ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ করেছিল ওই ছোট্ট উপহারটির সাহায্যে। আমার ছোট ভাই খেলতে গিয়ে ওটা ভেঙে ফেলায় সে এখন আমার ওপর ক্ষেপে আছে। আর আমার মা যেটা বলল সেটা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। মা বলল যে এই বাড়ির 5 তলায় ওই ফ্ল্যাটে বিল্ডিং হওয়ার পর থেকেই কখনো কোনো ভাড়াটিয়া টিকতে পারেনি, তাই ওটা এখন খালিই পড়ে থাকে। আমি বিশ্বাস করতে পারিনি আর দৌড় দিয়ে আমি 5 তলায় উঠে যাই। গিয়ে দেখি এই প্রথমবারের মতো যে গেটে তালা ঝুলছে। তাহলে এতদিন কি আমি ওটা দেখতে পাইনি? আমি কিসের ঘোরে ছিলাম আমি জানি না। আমার ভাই ওই যাত্রায় বেঁচে গেল। তারপর আমি আর কোনোদিন ওই নাম্বারটি খোলা পাইনি এবং আমি পরে কাস্টমার কেয়ারে যাই এবং অনেক কষ্টে জানতে পারলাম যে এই নাম্বারের কোনো ইউজার নেই। আমি এরকমই একটা ঘটনা এর আগেও পড়েছিলাম এবং সেই ঘটনা ছিল সম্ভবত ধানমন্ডি এলাকায় ঘটেছিল, যে ঘটনাটি একটি মেয়েকে নিয়ে, এবং এরকমই একটা ঘটনা মোটামুটি সিমিলার। তো আজকে শাওন চিটাগং থেকে এরকমই আরেকটা ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। সো থ্যাংক ইউ শাওন আমাদেরকে ঘটনাটা শেয়ার করার জন্য। এছাড়া আমি দেখতে পাচ্ছি তো আমরা এখন ছোট্ট একটা ঘটনায় চলে যাব এবং সেই ঘটনাটা আমার কাছে রয়েছে। আমি একটু পড়ি সেই ঘটনাটা। সেটা আমাদের একজন লিসনার আমাদেরকে পাঠিয়েছেন যে ভূত এফএম এর 2nd এপিসোড থেকে আমি নিয়মিত শ্রোতা। আমি চিটাগং এর শিপিং লাইনের ম্যানেজার হিসেবে কাজ করছি এবং আমার দেশের বাড়ি কুমিল্লা জেলার সদর উপজেলার পালপাড়া গ্রামে। এবং আমি যে ঘটনাটা বলছি সেটা আমার গ্রামের এক ট্রাক ড্রাইভারের মুখ থেকে শোনা। তার নাম বাবুল এবং তিনি এখন জীবিত আছেন। এই ঘটনাটা তার বাস্তব এক্সপেরিয়েন্স। সো আমি সেই বাবুল ভাইয়ের ঘটনাটা আমি বলছি। আমি জানি না যে আপনাদের কতটুকু বিশ্বাস হবে। আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে এই ঘটনাটা। শুনে দেখুন। ঘটনাটা 1986 কি 87 সালের। আমি বাবুল ভাইয়ের যেভাবে আমাকে বলেছিলেন সেইভাবেই বলছি। আমি তখন ট্রাকের হেল্পার। একদিন আমি ও আমার ট্রাকের ড্রাইভার কালু ট্রাক নিয়ে চিটাগং থেকে কক্সবাজার ভাড়া নিয়ে গেলাম। কক্সবাজার শহরে মাল আনলোড করে খালি ট্রাক নিয়ে আমরা চিটাগং এ ফিরছিলাম। পথে আমিরাবাদ নামের একটা জায়গায় পৌঁছালে কিছু লোক রাস্তার পাশে দাঁড়িয়ে আমাদের ট্রাক থামানোর জন্য সংকেত দেয়। আমরা গাড়ি থামালাম এবং তারা বলল, ভাই আমরা একটা দাওয়াতে আসছিলাম, আমাদের সাথে একজন লোক মারা গেছে। আমাদের বাড়ি কক্সবাজারের রামুর 2 কিলোমিটার আগে, ওখানে নিয়ে চলেন, আমরা ভাড়া দিয়ে দেব ঠিক মতো। তারা 3000 টাকা ভাড়া দিতে চাইল। এখানে বলে রাখা দরকার যে 2 রকমের ভাড়া নেওয়া নিষেধ ছিল মালিকের। 1 মাদক, 2 লাশ। আমার ড্রাইভার কালু মালিকের নিষেধের কথা স্মরণ করিয়ে দিলাম আমি, এবং লাশের ভাড়া নিতে নিষেধ করলাম। বললাম যে মালিক জানলে চাকরি যাবে। কিন্তু কালু ড্রাইভার বলল যে 3000 টাকা ভাড়া, 2 জন 50-50 নেব, মালিক জানবে না। কিছু জিজ্ঞেস করলেও বলবো যে পথে গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। আমি শেষ পর্যন্ত কালু ড্রাইভারের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। লাশের সাথে 4 জন লোক উঠল ট্রাকের পেছনের বডিতে। রামুর 2 কিলোমিটার আগে, জায়গাটার নাম আমার মনে নাই, যেখানে লোকগুলোর বাড়ি, এবং তার 1 কিলোমিটার আগে একটা ছোট বাজারে পৌঁছানোর পর লাশের সাথে থাকা লোকগুলো গাড়ি থামাতে বলল। তখন এশার নামাজের আজান হচ্ছিল। লাশের জন্য কাফনের কাপড় এবং আনুষঙ্গিক জিনিস কিনে
কিনবে বলে তারা 4 জন নেমে বাজারের ভেতর ঢুকলো। ড্রাইভার কালু এই ফাঁকে 1 কাপ চা খাবে বলে নেমে রাস্তার ওপারে গেল। গাড়িতে আমি একা বসে রইলাম। পিছনে লাশ রেখে আমার সামনে বসে থাকতে খুব অস্বস্তি হচ্ছিল। হঠাৎ গাড়িটা প্রচন্ড জোরে কেঁপে উঠল। গাড়ি দাঁড়ানো অবস্থায় যদি একটা বিড়ালও ওঠে, ড্রাইভার বা হেল্পার সেটা বুঝতে পারে। আমি খুব ভয় পেলাম, কিন্তু পেছনে ফিরলাম না। ড্রাইভার কালুকে দেখতে পাচ্ছিলাম রাস্তার অপর পারে দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে সে চা খাচ্ছিল, কিন্তু আমার নড়ার শক্তি রইল না। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। কিছুক্ষণের মধ্যে লাশের সাথে থাকা 4 জন লোক কাফনের কাপড় ও অন্যান্য জিনিস নিয়ে এসে পেছনে উঠল এবং দেখল গাড়িতে লাশ নেই। তাদের চিৎকারে চেঁচামেচিতে বাজারের লোকজন এসে জড়ো হলো। সবাই লাশ খুঁজতে লাগলো, কিন্তু লাশ তো আর পাওয়া যায় না। একটু কেউ একজন একটা 2 ব্যাটারি লাইট এনে কৌতূহল বসে আশেপাশের বড় গাছগুলোর দিকে লাইট মেরে দেখতে লাগলো। হঠাৎ একটা বিশাল গাছের একদম ভি শেপ টাইপের একটা গাছ, সেই গাছের ডালের মাঝখানে লাশটা দেখা গেল। মনে হলো কেউ খুব সযত্নে ব্যালেন্স করে সেই লাশটাকে ওখানে রেখে দিয়েছে। গাছের মধ্যে লাশটা লম্বালম্বি ভাবে শোয়ানো ছিল। এই ভয়াবহ দৃশ্য দেখে বাজারের অধিকাংশ লোক বাজার ছেড়ে ভয়ে চলে গেল। অল্প কিছু সাহসী লোক রয়ে গেল। বাজারের মসজিদের ইমাম সাহেবকে খবর দিয়ে আনা হলো। ড্রাইভার কালু খুব সাহসী লোক ছিল। সে নিজেই গাছে উঠে লাশ নামানোর কথা বলল, কিন্তু ইমাম সাহেব নিষেধ করলেন। ইমাম সাহেব আরো 2-3 জন হুজুরকে খবর দিয়ে আনলেন। যে গাছে লাশটা ছিল সে গাছের নিচে ইমাম সাহেব ও বাকি হুজুররা দোয়া দুরুদ পড়তে লাগলেন। অনেকক্ষণ দোয়া দুরুদ পড়ার পর হঠাৎ গাছে প্রচন্ড ঝড় শুরু হলো। একসময় ঝড় থেমে গেল এবং আস্তে আস্তে লাশটা মনে হলো যে শূন্যে ভাসতে ভাসতে নিচে নেমে আসলো। ইমাম সাহেব কিছু দোয়া দুরুদ পড়ে লাশের ওপর পানি ছিটিয়ে দিলেন। তারপর লাশটাকে ট্রাকে উঠানো হলো এবং ইমাম সাহেব লাশের চারদিকে 4টা তাবিজ বেঁধে দিলেন এবং বললেন, আল্লাহর নাম নিয়ে জিকির করতে করতে যেতে হবে। 1 মুহূর্তের জন্য জিকির বন্ধ করা যাবে না। এরপর আমরা উজু করে আল্লাহর নাম নিয়ে জিকির করতে করতে ঘটনাস্থলে পৌঁছালাম। পথে আর কোনো সমস্যা হয়নি। তো এই ছিল ঘটনা, এবং এরকম আজব অনেক ঘটনাই আপনারও জানা আছে নিশ্চয়ই। একটা ঘটনা রয়েছে এবং আমাকে লিখেছেন কেউ একজন যে ঘটনাটা আমার বোনের বাসায় হয়েছে। ওর বাসা ধানমন্ডি এলাকায় এবং এটা একটা অ্যাপার্টমেন্ট হাউস। ওর বাসায় অদ্ভুত সব ঘটনা ঘটে, যেটা বোঝা যায় যে অন্য কিছু বাড়িতে আছে। যেমন ধরুন, ঘরের জিনিসপত্র ঠিক জায়গায় থাকে না, রাখা হয় এক জায়গায় কিন্তু পাওয়া যায় অন্য কোনোখানে, যেখানে ওই জিনিস রাখার প্রশ্নই আসে না। রাতে বাথরুমের টয়লেট্রিজ যেভাবে সাজানো থাকে, সকালে সব উল্টাপাল্টা হয়ে যায়। টুথব্রাশের ক্যাপ খোলা পাওয়া যায়। এমনকি বাথরুমের কল এবং ফ্ল্যাশ হঠাৎ অন হয়ে যায়। ড্রেসিং টেবিল থেকে চিরুনি লাফ দিয়ে দূরে পড়ে যায়। এর মাঝে 3টা ঘটনা বলি। একদিন অনেক রাতে একটা বিকট সাউন্ড করে বেডরুমের সিলিং ফ্যান বন্ধ হয়ে গেল। এরপর আবার চলা শুরু করে, আবার বন্ধ হয়ে গেল। এরপর বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুমের লাইট অটোমেটিক অন অফ হতে লাগলো। একসময় লাইট অফ হলো আর তখনই ফ্যান স্মুথলি আবার ঘোরা শুরু করলো। একদিন সকালে বোনের হাজবেন্ড মানিব্যাগ ড্রেসিং টেবিলের ওপর রেখে অফিসের জন্য রেডি হচ্ছিল। রেডি হয়ে মানিব্যাগ নিতে গিয়ে দেখে মানিব্যাগ সেখানে নেই। সারা ঘর খোঁজাখুঁজি চলল, কিন্তু মানিব্যাগ পাওয়া গেল না। পরে দেখা গেল সেটা বেডরুমের বিছানার মাথার কাছে জানালার একদম কর্নারে পড়ে আছে। জানালার ওইখানে যেতে হলে খাটের মশারি খুলে তারপর যেতে হবে, না হলে সেখানে হাত যাবে না। তাহলে মানিব্যাগ সেখানে গেল কিভাবে? সবচেয়ে সারপ্রাইজিং ঘটনা হলো যেদিন একটা বড় হাতের পাঞ্জা ছাপ দেখা গেল ড্রেসিং টেবিলের আয়নায়। ওই হাতের মাপ আমার বোনের কিংবা ওর হাজবেন্ডের হাতের চেয়ে অনেক বড় এবং অনেক ডিপ। ওই দাগ কাপড় দিয়ে কিছুতেই মোছা গেল না এবং 2-3 দিন পর ওটা আপনা আপনি চলে যায়।
হাতের ছাপ এত বেশি ডিপ ছিল যে রাতে যখন লাইট পড়ে আয়নায় একটা প্রতিবিম্ব উল্টা দিকের দেয়ালে পড়তো এবং সেখানে পরিষ্কার একটা হাত দেখা যেত। অথচ ওরা চেষ্টা করেও নিজ হাত দিয়ে ওই রকম ডিপ ছাপ আয়নায় ফেলতে পারেনি। তার কিছুদিন পরে আবার একটা হাতের ছাপ পাওয়া গেল, কিন্তু এবার সেটা একটা 2-3 বছরের বাচ্চার হাতের ছাপ। অথচ ওর বাসায় কোনো বাচ্চা নেই, কোনো বাচ্চা বেড়াতেও আসেনি। ওরা জানতে পেরেছে অ্যাপার্টমেন্ট বানানোর সময় ডেভেলপার কোম্পানি যখন আগের বাড়িটা ভাঙে তখন ওখানে অনেকগুলি তাবিজ খুঁজে পায়। মনে হয় বাড়িটা বন্ধ করা ছিল। এখন অ্যাপার্টমেন্ট বানানোর পর নতুন করে যেহেতু বাড়ি বন্ধ করা হয়নি তাই সমস্যা হচ্ছে। যেহেতু আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি হয়নি এবং কোনো কিছুর অবয়ব দেখা যায়নি, বর্তমানে অ্যাপার্টমেন্টের লোকেরা আর কোনো ঝাড়ফুঁক বা বাড়ি বন্ধ করার ঝামেলায় যাচ্ছে না। আমার বোনও এইসব ভূতের ঘটনায় অভ্যস্ত হয়ে গেছে। এই ছিল ঘটনা। এবং আপনিও যদি সত্যিকার অর্থে আজকে ঘুম থেকে ভেঙে উঠে যে দেখেন যে আপনার আয়নায় কোন একটা এরকম হাতের ছাপ পড়ে আছে, যে হাতের ছাপটা আপনাদের বাড়ির কারোর সাথেই মেলে না, বা আপনি যদি দেখেন যে কোন ছোট বাচ্চার হাতের ছাপ পড়ে আছে অথচ আপনার বাসায় কোনো ছোট বাচ্চা নেই, তাহলে আপনিও চমকে উঠবেন। বা আপনার জিনিসপত্র যদি এলোমেলো হয়ে যায়, এটা অনেকের সাথেই হয় যে আপনি একটা জিনিস এক জায়গায় রেখেছেন, সেই জিনিসটা সেই জায়গায় নেই, সরাইটাকে কেউই দেখবেন যে দায়ী না, বাসায় সবাই বলছেন যে না আমি হাত দেয়নি, তারপরে এরকম ঘটনা ঘটে যায়। জুলুর যে এপিসোডটা ছিল সেই এপিসোডে আমরা এই ব্যাপারটা নিয়ে অনেকক্ষণ কথা বলেছিলাম এবং আমরা ওইখানে একটা জিনিস আলোচনা করেছিলাম যে কেউ বা কিছু একটা হয়তো আমাদের মাঝে মাঝে এরকম বাধা দেয়, কোনো সময় আমাদের ভালোর জন্য বাধা দেয়, কোনো সময় আমাদের খারাপের জন্য বাধা দেয় এবং তারা আমাদের দেরি করিয়ে দেয়। হয়তো ওই সময়টায় আপনি জিনিসটা খুঁজে পেয়ে রাস্তায় বেরিয়ে পড়লে আপনার হয়তো একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো বা আপনার কোনো একটা ভয়াবহ ঘটনা ঘটতে পারতো। সেই ঘটনা থেকে আপনি হয়তো ওইটুকু সময় দেরি করার জন্য বেঁচে গেলেন। এরকম ঘটনা কিন্তু ঘটতেই পারে।